আলম চৌধুরী, তার পদত্যাগের দাবিতে আমরা দেখছিলাম যে শাহবাগে আবার লোকজন জমায়েত হচ্ছিলেন এবং ডাকসুর তরফ থেকে, ইনকিলাব দলের তরফ থেকে তার পদত্যাগের দাবিটা জোরদার হচ্ছিল। এই ঘটনাগুলো কি আপনি বলছেন একটার সঙ্গে একটা সব জুড়ে আছে, সব ইন্টারলিঙ্কড। আপনাকে আমি লিখে সই করে দিচ্ছি, হঠাৎ করে মোহাম্মদ ইউনূস যদি আগামী 10-15 দিনের মধ্যে কোনো বড় ডিসিশন নেন, অবাক হবেন না, উনিও পদত্যাগ করতে পারেন। জামাত গায়ে জোরে ভোট না করিয়ে এই মিসক্রিয়েন্ট এলিমেন্টসগুলোকে ইউজ করে একটা এমন অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করবে যেটা নন পলিটিক্যাল অ্যাটমসফিয়ার করে গায়ের জোরে পাওয়ার দখল করে সংবিধান বদলে দেওয়ার একটা প্ল্যান করছে। দিস ইজ এ ডিপ স্টেট অ্যাক্টিভিটি এবং তার জন্যেই বাংলাদেশের পলিটিক্যাল ডাইনামিক্স আগামী 72 ঘন্টা বাদে বিরাট বদলে আসতে পারে যখন তারেক পা রাখবে বাংলাদেশে। তারেক ইজ এ প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট অফ বিএনপি। তারেক আসা মানে বাংলাদেশের এই বাকি 80% লোককে কারুর মুখ দেখে ভোট দেওয়ার একটা সুযোগ পেল। এবং আমি আপনাকে একথাও বলছি, তারেককে বা বিএনপির যে লোকরা এখানে শুনছে তাদেরকে অনুরোধ করব, হতে পারে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপির দুজনে দুই মেরুর, কিন্তু আজকে বাংলাদেশের স্বার্থে ন্যাশনাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে হাতে হাত রেখে লড়ুক, একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ুক, কিন্তু সবাই লড়ুক বাংলাদেশের স্বার্থে। এবং সবাই যদি রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থে ভোটে দাঁড়িয়ে লড়ে এবং কেউ জেতে কেউ হারে, আলটিমেটলি সবাই পলিটিক্যাল লোকজন জেতে। যদি পলিটিক্যাল সলিউশন বাংলাদেশকে পেতে হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে হবে, মাঠে নেবে এবং রাজনৈতিকভাবে জিততে হবে। কারণ যারা আজকে মাঠে নেবে বাংলাদেশের স্তম্ভগুলোকে এক এক করে গোড়াচ্ছে, তারা কিন্তু ডিপ স্টেটের মিসক্রিয়েন্ট এলিমেন্টস, যারা মৃত্যুবরণ করাচ্ছে এত মানুষকে। টার্গেট তো যে ভারতকে করা হচ্ছে বারবার করে, এটা তো স্পষ্ট সামনে উঠে আসছে। নো ম্যাডাম, আই এম ভেরি সরি টু সে। কারণ ডিপ স্টেট থেকে ফান্ডিং হচ্ছে এবং সেই ফান্ডিং এ ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে, ভারতকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, পরমাণু হুমকি দেওয়া হচ্ছে। আমি আপনাকে বলছি, ভারত সবথেকে ব্রাইটেস্ট এশিয়ান কান্ট্রি, তার জন্য তাকে চাপার প্রবণতা হচ্ছে। ঠিক, আপনি ঠিক বলেছেন, কিন্তু এটা শুধু ভারতকে নয়, আগামী ওয়ার্ল্ড অর্ডার এবং ইকোনমিক লাইন যেটা এশিয়ায় তৈরি হচ্ছে, সেই ইকোনমিক লাইনটাকে ধ্বংস করার জন্য ভারতকে আনস্টেবল করে দেওয়া, চায়নার সাথে পাকিস্তানের খটাখটি লাগিয়ে দেওয়া, চায়নার সাথে চায়নার সাথে তাইওয়ানের খটাখটি লাগিয়ে দেওয়া, রাশিয়াকে কোনো না কোনোভাবে দূরত্ব সৃষ্টি করে দেওয়ার প্রবণতা, এই গোটা জিনিসটাকে আপনি পুঁতির মালার মতো গাঁথুন, এটা কোনোটার থেকে আলাদা না। নেপালে যেটা ঘটেছে সেটাকে যেভাবে বিভিন্ন শক্তি এবং নেপালের সুবুদ্ধি সম্পন্ন মানুষরা যেভাবে আটকেছে, শ্রীলঙ্কাকে যেভাবে বাঁচিয়েছে, সেভাবে বাংলাদেশকে বাঁচাতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষকে আগে বাঁচতে হবে। সম্ভব হচ্ছে না, কারণ নেপালে আমরা দেখলাম আর্মি একটা অসাধারণ স্টেপ নিয়েছে এবং নেপালে আর বেশি কিছু তারপরে আর এগোয়নি। আমরা কিছুদিন আগে দেখলাম শ্রীলঙ্কাটাও অনেকটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সামলানো গিয়েছিল। বাংলাদেশটা তো প্রায় 1.5 বছর ওভার। দেখুন, আর্মির তো কোনো এখনো ভয়েস সামনে আসছে, বিরাট ভয়েস আছে। কালকে ওয়াকার হ্যাড এ ভেরি লং টক উইথ জেনারেল, ইন্ডিয়ান জেনারেল, দুজনের মধ্যে ফোনে কথাবার্তা হয়েছে। এটার কারণটা কি? সহবত যে কোনো আর্মি ডিসিপ্লিনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, মিস্টার ওয়াকার নিজেও তো একজন আর্মির লোক, তাদের নিজস্ব ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি আছে এবং এদের আর্মিরা আমাদের সাথে ট্রেন হয়েছে বহুদিন ধরে, আজ বলে না। এদের বহু জেনারেল আছে, বহু চিফস আছে, যারা এখান থেকে বহু রকমের ট্রেনিংয়ে আছে। তারা জানে ভারতবর্ষ টেরিটোরিয়ালে কত পাওয়ারফুল আর ভারতবর্ষ কতটা একাত্মবোধে আমাদের সাথে থাকতে পারে। দীর্ঘ কথা হয়েছে, সেখানে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কোনোভাবে এই অন্যায় মানছি না, আমরা আর্মিরা কোনোভাবে এটাকে সমর্থন সহযোগিতা করছি না। সুতরাং আমার বিশ্বাস, যতটা বাইরে থেকে আমি একটা সাধারণ মানুষ হিসাবে অ্যানালাইসিস করে মনে হয়, তাদের মধ্যেও নানান রকমের একটা ডিসকাশন চলছে। যদিও আমি মনে করি যে তারা প্রচণ্ড তাদের দেশকে ভালোবাসে এবং সবসময় ভালোবাসা যে খুব শান্তিপূর্ণ হয় তা নয়, কিন্তু অনেক সময় এরকমও হয় যে আমরা বাড়ি পরিষ্কার করতে গেলে ফিনাইল ঢালি, সেই ফিনাইল অ্যাসিডে আমাদের পা পুড়ে যাওয়ারও একটা প্রবণতা থাকে।
কিন্তু তাই বলে কি পোকামাকড় বার করতে গেলে ফিনাইল ঢালবো না আমরা? সেই ডিসিশনটা নিতে হবে ওয়াকার সাহেবকে। সামটাইমস একটা লাইন আমি আপনাকে বলে দিই, ডেঞ্জারাস ডিজিজেস নিডস রুথলেস কিওরস। এটা আমার না, অ্যাডলফ হিটলারের লাইন। একদম। পয়েন্টটা হচ্ছে কখনো কখনো প্রয়োজনীয়তা হয়, আর ও প্রয়োজনীয়তাটাকে যদি ওয়াকার আজকে রিয়েলাইজ করে থাকে, রিয়েলাইজ করে থাকে, তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজনীয়। একদম। কিন্তু এখনো কি সময় আসেনি, প্রশ্নটা সেখানে। আমি রাশেদ প্রধান একটা বক্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে এবং যেখানে রীতিমতো ভারতের 7 সিস্টার্সকে থ্রেট করা হচ্ছে। কি বলেছেন আমি একটু শোনাই। খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাগপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি, পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। এখনো কি সুভাষিস বাবু সময় আসেনি? কারণ একটা দেশের দূতাবাস মানে তার টেরিটরি, তার সংবিধান, সেই দূতাবাসের ভেতরে কাজ করে। দূতাবাসকে আক্রমণ করা মানে তো দেশটাকে আক্রমণ করা। না না, তা না, কিন্তু পড়াশোনাই করে, জানেন কি মূর্খের সাথে তর্ক করবো বলুন তো? ও গিয়ে ওখানে করবে, ওদের আর্মি সেটা সিকিউর করবে না? আপনার মনে হয় দূতাবাসে গিয়ে ও ভেঙে চুড়ে ভাঙচুর করুক না? আমি তো বলছি, আমি আহ্বান জানাচ্ছি এক ভারতীয় হয়ে, ও করুক না। শুনুন, আমি আপনাকে বলছি, একটা মূর্খ যে হয় না, সে দেখবেন মূর্খমির কোনো লিমিট হয় না, শিক্ষার লিমিট হয়। মূর্খমির কোনো লিমিট হয় না, যা খুশি বলতে পারে। ও যা খুশি বলছে কেন? ও না বাংলাদেশের সংবিধান পড়েছে, না ভারতীয় সংবিধান পড়েছে, না ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি সম্বন্ধে কিছু জানে, না জানে একটা দূতাবাসের ক্যাপাসিটি সম্বন্ধে, কিছু জানে না। ওকে কোনো একটা মাদ্রাসায় কোনো একটা সংগঠন ওর মাথাটা ব্রেন ওয়াশ করেছে। ও সেই ব্রেন ওয়াশড একটা মাথা, সে গিয়ে কোথায় দাঁড়িয়ে কি বলছে সেটাকে একটা ডিপ্লোম্যাটিক এক্সপার্ট হিসেবে এখানে লোকজনকে বসে ভারতবর্ষের মতো বৃহত্তর একটা গণতন্ত্রে বসে জাস্টিফাই করতে হবে। কে? ওর দেশের লোকজনই ওকে জাস্টিফাই করতে চাইছে না। আমি কেন করবো ওকে জাস্টিফাই করে সময় নষ্ট করবো? দিস কাইন্ড অফ পিপল অ্যাকচুয়ালি, এদের ফেসবুকে লাইক দরকার। ঠিক। আমি এটা না হয় বোঝা গেল যে গণতান্ত্রিক একটা দল, তাও গণতন্ত্র ঠিক মতো জানে না, সে জানে না। কিন্তু সেনাপ্রধান একজন, তার তো সবটা জানা। সে কি বলছে শোনাই একটু ছোট্ট করে। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না 7 সিস্টারের কথা? যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। প্রাক্তন সেনাকর্তা একজন, এর তো সবটা জানার কথা, তাহলে এ কি করে এই ধরনের কথাগুলো বলে? দেখুন, সেনাকর্তা রিটায়ারমেন্টের পরে তো সিভিলিয়ান, মানে বুদ্ধিভ্রম হচ্ছে আর কি। তাদেরও তো দরকার আছে, পেনশন দরকার আছে, রোজগার বাড়তে দরকার আছে। আমাদের এখানে বহু মানুষ যেরকম